আমি আজকে তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের সৃজনশীলের 3 নম্বর পর্বটা আপলোড করব। 1 আর 2 নম্বর পর্ব কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, শুরু করলাম। দেখো, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2017 আসছে। তাইলে ক আর খ নম্বর প্রশ্ন আমরা সবাই জানি উদ্দীপকের সাথে সম্পর্কিত না। তাহলে ক নম্বর কি বলছে? গতিশক্তি কাকে বলে? আমরা গতিশক্তির সংজ্ঞাটা জাস্ট দিয়ে দিব। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। ওকে, তারপরের প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো, ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে ব্যাখ্যা করো। ধনুক তো আমরা সবাই চিনি, এর রশি যদি টানে ধনুকের তীর ছোড়া তো আমরা সবাই দেখছি, তাই না? ধনুকটা আমি কিন্তু খুব ভালো চিত্র আঁকতে পারি না। ওকে, তাইলে দেখো এখানে আমি একটা ধনুক আঁকছি এরকম। হ্যাঁ, ধনুকের রশিটা কি নর্মালি এরকম থাকে না? ছোড়ার আগে মানে নর্মাল কন্ডিশনে কিন্তু এরকম থাকে। তারপরে আমরা কি করি, যখন তীর ছুড়ি তখন এই রশিটাকে এরকম হাত দিয়ে টান দিয়ে পিছনে নিয়ে আসি না, মানে এই বরাবর করে ফেলি না, রশিটাকে টান টান করে ফেলি না রশিটাকে এরকম হাত দিয়ে। তাহলে চিন্তা করো, এই রশিটাকে তুমি তার স্বাভাবিক অবস্থান থেকে জোর করে এখানে নিয়ে আসছো না? সে নর্মালি এই পজিশনে থাকতো, বাট রশিটাকে তুমি এখন জোর করে এখানে নিয়ে আসছো। অর্থাৎ এই রশিটাকে যদি এখন তুমি ছেড়ে দাও, দেখবা রশিটা কি করবে, আবার তার আগের অবস্থানে ফিরে যেতে চাইবে বা চলে যায়, তাই তো? তাইলে আমি যে রশিটাকে তার স্বাভাবিক অবস্থান থেকে জোর করে এখানে আনছি, তাহলে তার মধ্যে কি জমা হবে বলো তো? বিভব শক্তি জমা হবে। আমরা বিভব শক্তির সংজ্ঞা জানি, কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে সরায়া অন্য কোনো অবস্থানে আনলে, তাই না, জোর করে আনলে তার মধ্যে কিছু শক্তি জমা হয়, সেটাকে আমরা কি বলি? বিভব শক্তি। তাহলে এইখানে ধনুকের ক্ষেত্রে ধনুকের রশিটাকে আমরা কি করছি? স্বাভাবিক অবস্থান থেকে সরায় এই পজিশনে আনছি, তাই না? তাহলে ধনুকের রশির মধ্যে বিভব শক্তি জমা হবে। তারপরে যখন আমি এই রশিটা ছেড়ে দিব, রশির সাথে কিন্তু ধনুক লাগানো, তীর লাগানো থাকে, তাই না, রশির সাথে। ওকে, তাহলে এই রশিটা আনার পর এখান থেকে যখন আমি ছেড়ে দিব, এই বিভব শক্তি তখন কিসে কনভার্ট হয়ে যাবে? গতিশক্তিতে। তাহলে এই প্রথমে আমি রশিটাকে এইখানে আনছি, তার মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। তারপরে যখন আমি রশিটাকে ছেড়ে দিচ্ছি তখন এই বিভব শক্তিটা কি হয়? গতিশক্তিতে কনভার্ট হয়। তাহলে ধনুকের রশি টেনে টানার সময় তার মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে, তীর ছোড়ার সময় কি হচ্ছে? শক্তির রূপান্তরটা হচ্ছে বিভব শক্তি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা আনসার কিভাবে করবো? আর কিচ্ছু না, প্রথমে এক লাইনে আমি বলছি সামারি আকারে দিবা, তারপরে 4-5 লাইন বর্ণনা। এখানে চিত্র কিন্তু ম্যান্ডেটরি না, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় বিভব শক্তি কিসের কনভার্ট হয়? গতিশক্তিতে রূপান্তরিত হয়। এটা এক লাইনে বললাম। তারপরে বলবা, আমরা জানি যে ধনুকের রশিকে তার স্বাভাবিক অবস্থান থেকে জোর করে অন্য কোনো অবস্থানে আনলে তার মধ্যে কি জমা হবে? বিভব শক্তি জমা হবে। তারপরে ওই ধনুকের রশিটাকে যখন আমি ছেড়ে দিব, সাথে কিন্তু তীর থাকবে, তাই না, বা তীর ছোড়ার সময় ওই বিভব শক্তিটাই কি হয়ে যাবে? গতিশক্তিতে কি হয়ে যাবে? রূপান্তরিত হয়ে যাবে। এই 2-3 লাইন বললেই এই আনসারটা এখানে শেষ হয়ে যাবে। এখন আসো ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে বের করো। এখানে দেখো, ভূমি থেকে 50 মিটার উচ্চতায় 40 কেজি বরের একটা বস্তু কোথায় আছে? বি বিন্দুতে। আমাকে বলছে এই 40 কেজি বরের বস্তুটা ভূমিতে কত বেগে আঘাত করবে। ভূমিতে আঘাত মানে কি? ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তের বেগটা, অর্থাৎ এ বিন্দুতে বেগটা আমারে বের করতে বলছে, তাই না? তাহলে আমরা গতির সমীকরণ কি জানি? বি স্কোয়ার ইকুয়াল টু কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2 জি এস। পড়ন্ত বস্তু, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মাঝখানে কি হয়? প্লাস। ওকে, তাহলে দেখো, পড়ন্ত বস্তুর শুরুতে বা যেখান থেকে ফালাচ্ছে এখানে তার আদিবেগ কত থাকবে? 0। তাহলে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার মানে 0 প্লাস 2gs, বা আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু কত? 2gs। তাহলে বি এর মান বের করবো না, এ বিন্দুতে বেগ, তাহলে বি হবে √ওভার কত? 2gs। ওকে, ভূমিতে আঘাত করা আর মানে ভূমিতে পড়ার আগ মুহূর্তের বেগ কিন্তু একই। তাহলে এখন আমি মানটা বসাই দিই 2। জি এর মান আমরা সবাই জানি কত? 9.8। আর এসটা কি? এখানে বস্তু দেখো, বি বিন্দুতে কি পড়ে? এস মানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব, তাই না? বি বিন্দুতে কি ফালাইছি, আর ভূমিতে পড়ার আগ মুহূর্তে সে কতটুক দূরত্ব অতিক্রম করবে? পুরা দূরত্বই না, অর্থাৎ এই ক্ষেত্রে এস এর মান কত? 50। তাহলে 50 যদি বসাও, তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে 31.3 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে ভূমিতে পড়ার আগ মুহূর্তে তার বেগ, বা বস্তুটা এত বেগে ভূমিতে কি করবে? আঘাত করবে।
এখন তোমরা এই বর্গটা দেখো তো, বলছে বি বিন্দু হতে বস্তুটাকে মুক্তভাবে পড়তে দিলে বস্তুরা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, এটা দেখাইতে বলছে। তার মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি? তাহলে আমি দেখব এখানে তিনটা বিন্দুই তারা ইন্ডিকেট করে দিছে, একটা হলো বি, আরেকটা হলো সি, আরেকটা হলো এ। অর্থাৎ বি বিন্দুতে বস্তুর মোট শক্তি আমি বের করব, সি বিন্দুতে বস্তুর মোট শক্তি বের করব, এ বিন্দুতে বস্তুর মোট শক্তি বের করব। তিনটা শক্তি যদি সমান হয় মোট শক্তি, তাইলেই বলবো যে বস্তুটা কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে দেখো কিছু ক্যালকুলেশন আগেই করে ফেলি। দেখো তো এই টোটালটা কি 50 না? তাইলে এটুক যদি 30 হয়, এই অংশটা কত হবে বলো তো? 20 মিটার। টোটালটা 50, এই এ থেকে সি এর দূরত্ব হলো 30, তাহলে বাকিটা কত হবে? 20। এটা অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো। এখন আসো বি বিন্দুতে মোট শক্তি। আমি কিন্তু আগের লেকচারগুলোতে বলছি যে কোনো বিন্দুতে বস্তুর মোট শক্তি কি হয়, তুমি তার বিভব শক্তি আর কি করো, গতিশক্তি যোগ করে দাও, তারপরে তুমি জাস্ট মানটা বসায় দাও। বিভব শক্তির সূত্র কি আমরা জানি? mgh। আর গতিশক্তির সূত্র কি? হাফ এম বি স্কোয়ার। তাহলে দেখো বি বিন্দুতে বস্তু কিন্তু স্থিরই আছে, বি বিন্দুতে কি বস্তুটাকে ফালাচ্ছে, তাহলে বস্তুর আদি বেগ বা বি বিন্দুতে বেগ কিন্তু 0। তাই বি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হবে? 0। এই যে বি এর মান 0 হইলে গতিশক্তিও কত হবে? 0। এখন তুমি মানটা বসায় দাও, কারণ বি বিন্দুতে শুধু বিভব শক্তি থাকবে। বস্তুর ভর কত দেয়া আছে? 40 ইন্টু এইচ এর মান জি এর মান 9.8 ইন্টু এইচ কত? বি বিন্দুতে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে দেখো তো, 50 না? এটা হিসাব করে দেখবা আসবে 19,600 জুল। অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি পাইছে 19,600 জুল। এখন আসো সি বিন্দুতে, সি বিন্দুতেও সেম, বস্তুর মোট শক্তি হবে ইপি প্লাস ইকে। ইপি এর ইকুয়েশনটা বের করে ফেলি, mgh প্লাস কত? হাফ এম বি স্কোয়ার। এখন তুমি চিন্তা করো, এটা সি বিন্দু কি মাঝখানে বিন্দু না? এই বিন্দুতে বস্তুর কি থাকবে? বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। তাহলে এম এর মান কত? 40 ইন্টু জি এর মান আমরা সবাই জানি 9.8। এইচ, এই বিভব শক্তি এইচ মানে কি? বস্তু ভূমি থেকে কত উচ্চতায়। সি বিন্দুতে দেখো তো বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে? 30 না? এই যে 30 দ্বারা গুণ করে দিছি, প্লাস হাফ, এম এর মান কিন্তু 40। আর এই বি স্কোয়ারের জায়গায় আমরা ডিরেক্ট এখানে সূত্র বসায় দিব। এই সি বিন্দুর ব্যাগটা বাইর করতে হবে না, আমরা ডিরেক্ট সূত্রটা ইউজ করব। কোনটা সূত্র? এটা কিন্তু পরন্ত বস্তু। পরন্ত বস্তুর ক্ষেত্রে বি স্কোয়ার করলে আমরা কি লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এস। কিন্তু গতিশক্তির বের করার সময় এই এসটা হচ্ছে কি? সবসময় মনে রাখবা অতিক্রান্ত দূরত্ব। এই এসটা হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে চিন্তা করো বস্তু বি থেকে সিতে আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা না? সবসময় মনে রাখবা উপরের অংশটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে তার অতিক্রান্ত দূরত্ব, আর ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা হবে নিচের অংশ, সেটাকে আমরা বলতেছি এইচ। তাইলে তুমি মাঝামাঝি কোনো বিন্দুর যদি বিভব শক্তি আর গতিশক্তি বাইর করে, বিভব শক্তি খালি দেখবা কত উচ্চতায় আছে, আর গতিশক্তি বুঝে বস্তু কত দূরত্ব অতিক্রম করছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে এস এবং এইচ কিন্তু আলাদা। গতিশক্তি বের করার সময় তোমরা এস ইউজ করবা, বিভব শক্তি বের করার সময় এইচ ইউজ করবা। তাইলে এখন মানটা বসায় দাও, এটার মান তোমরা হিসাব করে দেখবা 11,760, এই তিনটা অংশের মান, প্লাস হাফ ইন্টু 40 মানে 20। পরন্ত বস্তু, বস্তু এখানে পড়ছে, এখান থেকে এখানে আসছে না, তার আদিবেগ কত? 0, প্লাস 2 ইন্টু 9.8, এস এর মান কিন্তু এইটা, এস এর মান 20। হিসাব করে দেখবা এটা আসবে 11,760 প্লাস 7,840, টোটাল আসবে 19,600 জুল। তাহলে আমরা সি বিন্দুতেও মোট শক্তি পেয়ে গেছি। এখন আসো এ বিন্দুতে মোট শক্তি। সিমিলারলি লিখি, এ বিন্দুতে মোট শক্তি তার বিভব শক্তি আর কার সমান? তার গতিশক্তির যোগফলের সমান। একটু কমন সবার জন্য, mgh প্লাস কত? হাফ এম বি স্কোয়ার। এই বিন্দুটা কি ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে না? অলমোস্ট ভূমিতে বলতে পারো। তাহলে এইখানে বস্তু ভূমি থেকে কোনো উচ্চতায় নাই। এ বিন্দুর ক্ষেত্রে এইচ এর মান কিন্তু 0, তাহলে এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি হবে 0। ওকে, তাহলে দেখো হাফ, এম এর মান 40। আমি এই বিন্দুতে কি বেগ জানি না কিন্তু, তাহলে সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিবা। বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এস কিন্তু নট এইচ, তাহলে হাফ ইন্টু 40 মানে 20, আদিবেগ কিন্তু 0, প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু, ওকে। এখানে এস এর মান চিন্তা করো, এস মানে কি বস্তুর অতিক্রান্ত দূরত্ব না? বস্তু চিন্তা করো বি বিন্দু থেকে এই পুরো দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে? এ বিন্দুতে। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে পুরাটা, অর্থাৎ 50। ওকে, তাহলে এটা হবে 50।
হিসাব করে দেখবে এটা আসবে 19,600 জুল। তাহলে তোমরা বলবা যেহেতু বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি আর এ বিন্দুতে বস্তুর মোট শক্তি সমান, তাহলে বি বিন্দু হতে বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটা কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। ওকে, এখন তোমরা 6 নম্বর সৃজনশীলটা দেখো তো। ক আর খটা আনসার করে ফেলি, কারণ ক খ তোমার উদ্দীপকের সাথে সম্পর্কিত না। কটা কি বলছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো। সূত্র লিখে ফেলো। নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। শেষ। ওকে, তারপরে আসো সেকেন্ডটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন, দেয়ালে পেরেক ঢুকালে আটকে থাকে কেন। ওকে, তাইলে প্যাটার্নটা আগের মতোই এক লাইনে আনসারটা দিবা, পরে 3-4 লাইনে ব্যাখ্যা করবা। চিত্র দেয়া লাগবে না, চিত্র আমি তোমাদের বোঝার জন্য আঁকছি। আমি চিত্র খুব ভালো পারি না, আগেই বলছি। এটা একটা দেয়াল চিন্তা করো, এটা একটা দেয়াল, হ্যাঁ, আর এটা একটা হলো প্যারেক। তুমি যখন দেয়ালে প্যারেক ঢুকাবা, তুমি চিন্তা করো, তাহলে তুমি এইদিকে একটা ফোর্স দিচ্ছ, মানে দেয়ালে প্যারেকটাকে কষ্ট করে কি বাড়ায় বাড়ায় বা ঘুরে ঘুরে ঢুকাইতে চাচ্ছ। হ্যাঁ, এই দেয়াল কি করবে, বসে থাকবে না। আমরা জানি কি, যেহেতু প্যারেক ঢুকাচ্ছ, দেয়ালও কি করবে, এই প্যারেক যাতে না ঢুকে সে বিপরীত দিকে একটা বল দিবে না। তাহলে দেয়ালের এই বলটাকে আমরা কি বলি, ঘর্ষণ বল। তাহলে দেখো, এই প্যারেকটা আমি দেয়ালের মধ্যে ঢুকাইতে চাচ্ছি, দেয়াল কি করবে, এই প্যারেক যাতে না ঢুকে বা প্যারেকের গতির বিপরীত দিকে আমাকে বাধা দিবে একটা বল দিয়ে, তাই না? এই বলটাকেই আমরা সবাই বলি ঘর্ষণ বল। ওকে, তাহলে চিন্তা করো, এই প্যারেকটাকে আমাকে এই ঘর্ষণ বলের বিরুদ্ধে কষ্ট করে কি করতে হবে, ঢুকাইতে হবে। এই জায়গায় যদি ঢুকাই এই প্যারেকটাকে, এই ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাকে অনেক কাজ করতে হবে, তাই তো? তাহলে প্যারেকটা যখন ঢুকাবো এই ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে করে, ধরো আমি সাপোজ এইখানে ঢুকাই দিছি প্যারেকটাকে, হ্যাঁ, এইখানে ঢুকাই দিছি। ওকে, এখন প্যারেক ঢুকানোর পরে দেখো, চিন্তা করে আবার যদি আমি প্যারেকটাকে বের করতে চাই, ঘর্ষণ বল সবসময় কি গতির বিপরীতে কাজ করে, তাই না? তোমরা একটা জিনিস পড়ে আসছো, কিন্তু ধরো বস্তুটাকে তুমি এই দিকে টানতেছো, ঘর্ষণ বল কিন্তু এই দিকে কাজ করবে। সিমিলারলি এখন বস্তুকে যদি এই দিকে টানো, ঘর্ষণ বল কি হবে, তার উল্টার দিকে কাজ করবে। অর্থাৎ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে। তাহলে প্যারেক ঢুকানোর সময় ঘর্ষণ বল বাধা দিছে, প্যারেকটা বের হইতে চাইলে বা বের করতে চাইলেও কি করবে, তখন দেয়াল আবার উল্টা দিকে প্যারেকটাকে বাধা দিবে। অর্থাৎ এই ঘর্ষণ বলের কারণেই প্যারেকটা কি হবে, দেয়ালে আটকে থাকবে। তাহলে তোমার আনসারটা এরকম দিবা, ঘর্ষণ বলের কারণে দেয়ালে প্যারেক আটকে থাকবে। শেষ, এটা গেল, এক লাইনে বলবা। তারপরেও বলবা, আমরা যখন প্যারেক দেয়ালে প্রবেশ করানোর চেষ্টা করি বা প্রবেশ করাই, তখন দেয়াল কি প্যারেকের গতির বিপরীত দিকে একটা বাধা দেয়, যাকে আমরা বলি ঘর্ষণ বল। এবং প্যারেক বের করতে চাইলেও বা বের হইতে চাইলেও তখনও কি করবে, দেয়াল উল্টা কি করবে, প্যারেকটাকে আটকায় রাখার জন্য আমাকে একটা বাধা দিবে, সেটাও একটা ঘর্ষণ বল। কারণ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে সৃষ্টি হয়। আর এই ঘর্ষণ বলের কারণেই, যেহেতু ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণ বলের কারণেই তোমার দেয়ালে প্যারেকটা কি হবে, আটকে থাকবে। ওকে, এখন আসো এই ঘ নম্বর প্রশ্ন, বস্তুটার সর্বোচ্চ গতিশক্তি বাইর করতে বলছে। এখানে কি বলছে, 100 গ্রাম ভরের একটা বস্তু এ বিন্দুতে আছে, এই যে এটার ভর হইলে 100 গ্রাম, এ বিন্দুতে আছে, একে আমি মুক্তভাবে পড়তে দিছি। আমাকে বলছে এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এখান থেকে মুক্তভাবে পড়তে দিছি না, বস্তুটার গতিশক্তি সর্বোচ্চটা বের করতে বলছে, বা কোথায় সর্বোচ্চ গতিশক্তি হবে সেটা বের করো। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা, শুরুতে তার আদিবেগ কত আমরা সবাই জানি, 0। বস্তু যত ভূমির দিকে পড়বে বা যত সময় ভূমির দিকে আসতে থাকবে, বস্তুর বেগটা কি হইতে থাকে, বাড়তে থাকে। ওকে, তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ বেগ হবে ভূমিতে পড়ার আগ মুহূর্তে। ওকে, ভূমিতে পড়ার আগ মুহূর্তে তার বেগটা হবে সর্বোচ্চ, অর্থাৎ এখানে তার গতিশক্তিটাও কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে এখানে এক লাইনে বলে দিবা, সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কি হবে, সর্বোচ্চ হবে। ডাইরেক্ট বলে দেবে, কেন হবে বুঝছো তো, ভূমিতে পড়ার আগ মুহূর্তে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ বেগ এখানে হয়, তাহলে তার গতিশক্তিও এখানে সর্বোচ্চ হবে। তাহলে বলবো অতএব সর্বোচ্চ গতিশক্তি আমরা লিখতে পারি কত, ডাইরেক্ট সূত্র বসায় দিবা, 1/2 m/v²। তাহলে এখানে এম এর মান কত, 1/2। এম এর মান কিন্তু বলছে 100 গ্রাম, এই গ্রামকে তুমি কিসে কনভার্ট করে দাও, 1000 দ্বারা ভাগ করে কেজিতে কনভার্ট করে দাও, দেখবা 0.1 কেজি আসবে। তাহলে এটার মান পাইলাম আমি 0.1 ইন্টু এই বি এর মান কি জানি, বি কিন্তু সি বিন্দুতে বাইর করতেছি, না জানলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি বলছি ডিরেক্ট এইখানে সূত্র অ্যাপ্লাই করবে, u² + 2g(s). তাহলে দেখো 1/2 × 0.1, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা 0 না, ইন্টু
2 ইন্টু 9.8। এসটা কত দেখো তো, সি বিন্দুর ক্ষেত্রে না, বস্তু এ বিন্দু থেকেই যাত্রা শুরু করে সি বিন্দুতে আসছে, ওই যে আগেরটার মতোই টোটাল অতিক্রান্ত দূরত্বটা হলে এস, তাহলে এক্ষেত্রে এসটা হবে 49। ওকে, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবা, এটা আসবে 48.02 জুল। ওকে, চলো পরে অঙ্কে যাই। ঘ নম্বর প্রশ্নটা দেখো তো, বস্তুটার এ আর বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকে, ব্যাখ্যা করো। এই যে 100 গ্রাম ভরের বস্তুটাকে আমি এ বিন্দু থেকে ফালাই দিছি না, মুক্তভাবে বলছে এই এ বিন্দুতে আর বি বিন্দুতে বস্তুর মোট শক্তি যে সমান বা অপরিবর্তিত থাকে সেটা দেখাইতে। তাহলে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি আমি আগের অঙ্কেই বলছি, তার যোগ করে দেব বিভব শক্তি প্লাস কি গতিশক্তি। সূত্র লিখে ফেলি, mgh প্লাস কত, হাফ এম বি স্কোয়ার, তাই না? তাইলে আমি আগেরটাই বলছিলাম এ বিন্দুতে, তাই না, এ বিন্দুতে বস্তু শুরু থেকেই তার আদিবেগ 0, স্থির অবস্থায় থাকে, তাহলে তার গতিশক্তি হবে 0। তাহলে এম এর মান কত, 0.1, 100 গ্রামকে কেজিতে করলে 0.1 ইন্টু 9.8। এইচ এর মান, এ বিন্দুতে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, 49। এটা যদি তোমরা ক্যালকুলেটর দ্বারা হিসাব করো তাহলে পাবা 48.021 জুল। তাহলে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি পাইলাম 48.021 জুল। এখন বি বিন্দুতে যাওয়ার আগে এই টোটালটা দেখো 49, এটা যদি 29.4 হয় তাহলে 49 থেকে এটা বিয়োগ করলে এই দূরত্বটা হবে 19.6 মিটার। টোটালটা 49, এটা যদি একটুক হয় এটা হবে একটুক। তাহলে বি বিন্দুতেও মোট শক্তি কত হবে, তুমি তার বিভব শক্তি আর কি করে দাও, গতিশক্তি যোগ করে দাও। তাহলে বিভব শক্তির মান আমরা কি জানি, mgh প্লাস কত, হাফ এম বি স্কোয়ার। তাহলে বি বিন্দুতে এম এর মান তো একই 0.1, জি এর মান 9.8। বি বিন্দুতে বস্তু দেখো ভূমি থেকে কত উচ্চতায় আছে, বি বিন্দুতে বাইর করতেছি কত উচ্চতায়, 19.6 প্লাস হাফ ইন্টু 0.1। এই বি স্কোয়ারের মান কিন্তু জানি না, বি বিন্দুর বেগ জানি, তাহলে আগের মতোই ডাইরেক্ট, যেহেতু পড়ন্ত বস্তু, হ্যাঁ ডাইরেক্ট সূত্র বসায় দিবা, 2 জি এস। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু গতিশক্তিতে এস হবে আর বিভব শক্তিতে এইচ হবে। গতিশক্তিতে ইউজ করবো বস্তু কতটুক দূরত্ব অতিক্রম করছে, এতে কি কোথায় আসছে, বিতে 29.4, আর বিভব শক্তিটি ইউজ করবো 19.6। এটা হিসাব করে দেখবা তোমরা পাবা 19.208 প্লাস হাফ ইন্টু 0.1, 0, শুরুতে তার আদিবেগ 0, প্লাস 2 ইন্টু 9.8। এস এর মান কিন্তু উপরেরটা 29.4। ওকে, তাহলে 19.208 প্লাস 28.812, টোটালটা যোগ করলে পাবা 48.021 জুল। তাহলে বলবা দেখা যাচ্ছে যে এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি সমান, তাহলে বস্তুটার এ এবং বি বিন্দুতে মোট শক্তি কি থাকে, অপরিবর্তিত থাকে। আশা করি তোমরা এই দুই টাইপের অঙ্ক এখন সহজেই অ্যান্সার করতে পারবা। থ্যাংকস ফর ওয়াচিং।